এই বিল্ডিং এর সামনে 4টা ছবি আগামী কয়েকদিনের মধ্যে লাগাতে হবে। প্রথমত, এই বিল্ডিং এর সামনে পিলখানা, শাপলা এবং জুলাই গণহত্যার ভয়াবহ ছবিগুলো এটার সামনে টানিয়ে দিতে হবে। এবং এই গণহত্যাকারীরা কত অসভ্য আপনি চিন্তা করেন। বুয়েটের সেই রাত, আজকে আমি বলি, সেই সারা রাত আমি অন্তত 10টা কবিতা লিখে পোস্ট করেছিলাম। এমন অবস্থা হয়েছে, আমি আমার বোনের বাসায় থাকতাম, আমার বাড়িওয়ালা এসে আমার বোনকে ডেকে বলেছে সে এসব বন্ধ না করলে আপনাদেরকে আগামীকালকের মধ্যে বাসা ছেড়ে দিতে হবে। ভাবেন আমাদের সামাজিক অবস্থা কি ছিল। আমরা সবাই অসুস্থ হয়ে গিয়েছিলাম, কিন্তু সব থেকে অনেকেই মনে করে খুনি হাসিনা যেরকম অনেককে গুম করেছে, লাশটা চিরে, সেদিনকেও প্রসিকিউশনে বলা হয়েছে, লাশটা চিরে কারো পেটের মধ্যে সিমেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে, পাথর ঢুকিয়ে দেওয়া হয়েছে, নৌবাহিনীর অফিসার নিয়ে যাওয়া হতো সাগরে, যাতে কোন সময়ে লাশটা সাগরে ফেললে আবার যেন জোয়ারে ভেসে না ওঠে। কিছু কিছু মানুষকে তারা সরাসরি মাথায় পিস্তল থেকে গুলি করত। এর মধ্যে একজন হত্যাকারী র্যাবের অফিসার সাক্ষী দিয়েছে যে মাথা থেকে মস্তিষ্ক ছিটে এসে তার হাতে লাগতো এবং গরম মস্তিষ্ক সে এখন অসুস্থ হয়ে যায়। একজন অফিসার বলেছে সে এই গুম করে হত্যা করার পর তাকে যে টাকা দিয়েছে, সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার পর সেই টাকা এলাকার মসজিদে দান করে দিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এর মানে হলো আপনি কত মানুষকে জোর করে গণহত্যাকারী বানিয়েছেন তার চূড়ান্ত শ্বেতপত্র আমরা এখন পর্যন্ত পাই না। বন্ধুরা, আমার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন গায়েবানা জানাজা হয়, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নই। সেই গায়েবানা জানাজার পরে বুয়েট অভিমুখে যে মিছিল হয়েছিল, সেই দিনই আমরা বুঝেছিলাম হাসিনা যে টিকবে না তার প্রমাণ আবরারকে হত্যার পরে, যখন চতুর্পাশে ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান এজেন্সি, গণহত্যাকারী আওয়ামী লীগ যখন রামদা নিয়ে সারা দেশে প্রস্তুত, সেই মুহূর্তে আমার ভাইয়েরা, আমার বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলে স্লোগান দিয়েছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সেদিনকে আমরা মনে করেছিলাম ফেরাউনের এই মসনদ চিরদিন টিকে থাকবে না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের মাধ্যমে দুটো দাবি জানালাম। এইখানে শহীদ আবরার ফাহাদের ছবি টানাতে হবে। এর কারণ আপনারা খেয়াল করেন, তখন একটা গণ অভ্যুত্থানের পর্যায়ে তৈরি হয়েছিল। বিশিষ্ট নাট্য অভিনেতা আবুল হায়াত সাহেব, তাকে আমরা সবাই শ্রদ্ধা করি। শুধু একটা ঘটনা বলে শেষ করি। উনিও বুয়েটের শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশের বুয়েটের অনেক এলাম নাই এই ঘটনাটা নিতে না পেরে তারা বুয়েটের সামনে প্রতিবাদ করতে গিয়েছিলেন। দেখেন, আজকে যাদেরকে আপনারা কালচারাল আইকন বলেন, বিনম্র শ্রদ্ধা বলে, এই প্রত্যেকটা বদমাইশ তখন আবুল হায়াতের মতো একজন ভদ্র মানুষ, জীবনে রাজনীতি করেন নাই, তিনি কেন আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে বুয়েটে গেলেন? তাকে নিয়ে এমন কোন জঘন্য মিম নাই যেগুলো তারা পোস্ট করে নাই। সেই সেবাদাসগুলোই আজকে কখনো বিনম্র শ্রদ্ধা বলে। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি, আমাদেরকে জ্ঞান দেয় আমরা নাকি ভারতকে উস্কানি দেই। তাহলে আমরা তো উস্কানি দেই না। ভাইয়েরা, তোমরা ততদিন ভারতকে চুমু খেয়েছিলে, তোমরা এত চুমাচাটি করার পরেও ভারতীয় অফিসাররা বাংলাদেশে আইসা জুলাই গণহত্যায় আমার ভাই বোনদেরকে হত্যা করলো কেন? তাহলে চুমু দিয়া যেহেতু গণহত্যা ঠেকাইতে পারো নাই, সুতরাং প্রতিরোধী আমাদের চূড়ান্ত ইবাদত হিসেবে পরিগণিত হবে। বন্ধুরা আমার, শহীদ আবরার ফাহাদের আজকের এই দিনে আমরা শুধু একটা কথাই বলতে চাই, এই বাংলার স্বাধীন জমিনে কেউ কোনোদিন এখানকার কে আধিপত্য চিরস্থায়ী করতে পারে নাই। মুঘলরা পর্যন্ত পারে নাই। আমাদের ইজাকা মুজাকা তাদেরকে এখানে দাঁড়িয়ে দিয়েছে। এই বাংলার জমিনে আবার যখন আগ্রাসন নেমে আসবে, তখন আবার শত শত হাজার হাজার আবরার বুক পেতে দাঁড়াবে। যখন আবার আমার সীমান্তে গুলি চলবে, তখন আবার লক্ষ ফালানির ভাইয়েরা রাজপথে নামবে। বন্ধুরা আমার, আগামের প্রস্তুতি যে বৃহত্তর আগ্রাসন এবং আধিপত্য আমাদের দিকে তীরে আসার জন্য প্রস্তুত হচ্ছে, আমরাও লক্ষ কোটি আবরার তৈরি হচ্ছি আমাদের এই ছোট্ট বুকটা বুলেটের সামনে বিছিয়ে দেওয়ার জন্য।
আল্লাহ যদি আমাদেরকে আপনার ভাইয়ের মতো শহীদ করে নিয়ে যান, আমরা হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব। আর যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ একটা বাঁশের লাঠি নিয়ে হইলেও তিতুমিরের বাঁশের কেল্লার মতো লড়াই করে যাব।